28 ফেব্রুয়ারি ইরানে যে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, যুদ্ধ শুরুর ঠিক কিছুদিন পরেই সেই যুদ্ধ ছড়িয়ে গেল লেবাননে, ছড়িয়ে গেল ইয়েমেনে, ছড়িয়ে গেল মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মিডল ইস্টের অন্যান্য দেশে। ইরানের কথা কেউ আর এখন বলছে না। তারা কথা বলছে হরমুজ প্রণালী নিয়ে, কথা বলছে হিজবুল্লাহকে নিয়ে, কথা বলছে ইয়েমেনের হুতিদের নিয়ে, কথা বলছে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান নিয়ে, কথা বলছে ইরাকের মিলিশিয়াদের নিয়ে। ইরান কি কৌশল প্রয়োগ করলো যে কৌশলের কারণে মানুষ ইরান নিয়ে কথা না বলে এখন কথা বলছে হরমুজ প্রণালী, বাবেল মানদেব, লেবানন, ইয়েমেন, ইরাকি মিলিশিয়াদের নিয়ে? এই কৌশল কি ইরানের উদ্ভাবিত, নাকি এই কৌশল সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার উদ্ভাবিত? ইরান জাস্ট ইমপ্লিমেন্ট করেছে আরো পারফেক্ট ভাবে। সেই বিষয়টাই আজকে আমরা বোঝার চেষ্টা করব যে গেম প্ল্যান, ওয়ার প্ল্যান এবং রণকৌশল কি, কাকে বলে ও কত প্রকার, হাতে কলমে কিভাবে ইরান সারা বিশ্ববাসীকে বুঝিয়ে তাক লাগিয়ে দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন এই যুদ্ধ শুরু করে তখন তাদের প্ল্যান ছিল খুব সিম্পল। ইরানের যারা লিডারশিপ আছে, টপ লিডারশিপদের খতম করে দাও, তাদের কমান্ড সেন্টারগুলো কলাপস করে যাবে, মানুষ রাস্তায় বেরিয়ে আসবে, রেজিমের পতন হবে। কিন্তু ঘটনা ঘটলো পুরো বিপরীত, যাকে বলে হিতে বিপরীত ঘটা। যুদ্ধ এরপর ইরান বরঞ্চ ফুল স্কেলে শুরু করে দিল, যেটা আমেরিকা এবং ইসরায়েল কল্পনাও করতে পারেনি। কিন্তু এই ফুল স্কেলে যুদ্ধ শুরু করার আগে প্রায় 40 বছর ধরে ইরান এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের কৌশলগুলো আস্তে আস্তে তার চারপাশে সুন্দর এবং চমৎকার ভাবে ফিটিং করে ফেলেছিল। একদিকে সে ইয়েমেনের হুতিদের অস্ত্রায়ন করেছে, অন্যদিকে লেবাননের হিজবুল্লাহকে অস্ত্রায়ন করেছে, অন্যদিকে ইরাক যেখানে প্রায় 60% শিয়া, সেই ইরাকি শিয়া মিলিশিয়াদের সে অস্ত্র, টাকা পয়সা, ট্রেনিং সব কিছু দিয়ে তাদের সুসজ্জিত করেছে। আপনি ভাবতে পারেন শুধুমাত্র ইরাকি মিলিশিয়ারাই প্রায় 1000 ড্রোন ও মিসাইল ছুড়েছে সৌদি আরবের দিকে, কিন্তু আমেরিকা ইরাক আক্রমণ করতে পারছে না। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে অ্যাটাক করছে, কিন্তু আমেরিকা লেবানন আক্রমণ করতে পারছে না। ইয়েমেন থেকে মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু আমেরিকা ইয়েমেন আক্রমণ করতে পারছে না। এই কৌশল এবং এই যে ধরা খেয়ে যাওয়া কেন ঘটলো? এটা কি নতুন কিছু? আপনারা মনে করে দেখুন সেই ভিয়েতনাম যুদ্ধের কথা। সেই ভিয়েতনাম যুদ্ধেও একই কৌশল প্রয়োগ করেছিল আমেরিকার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন। তারা ভিয়েতনামীদেরকে এইভাবেই গোপনে অস্ত্র শস্ত্র ট্রেনিং সবকিছু সরবরাহ করছিল। আমেরিকা সব বুঝতে পারছিল, কিন্তু কিছুই করার ছিল না। একই কৌশল আবার সোভিয়েত ইউনিয়নের বিপক্ষেই আমেরিকা প্রয়োগ করেছিল আফগানিস্তানের যুদ্ধে। যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে তখন এই আমেরিকা পাকিস্তানের মাধ্যমে আফগান মুজাহিদদের অস্ত্র, ট্রেনিং, রসদ সবকিছু দিয়ে হেল্প করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন পাকিস্তানকেও অ্যাটাক করতে পারছিল না, আমেরিকাকেও অ্যাটাক করতে পারছিল না। ঠিক একই স্ট্র্যাটেজি, একই কৌশল এখন ইরান প্রয়োগ করছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। যখন আমেরিকা ভিয়েতনাম আক্রমণ করে এবং সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে, তখন আমেরিকার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামে যেই কৌশল প্রয়োগ করেছিল এবং আফগানিস্তানের যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকা যে কৌশল প্রয়োগ করেছিল, দুটো কৌশলই ইরান খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিল এবং সেটাই তারা ধীরে ধীরে এই 40 বছর ধরে প্ল্যান করে সাজিয়ে এবং গুছিয়ে রেখেছিল। 1982 সালে ইরান আইআরজিসির প্রায় 1500 অফিসার পাঠিয়েছিল লেবাননে। তারা সেইখানেই তাদের ট্রেন আপ করেছে, ইকুইপমেন্ট দিয়েছে এবং টেকনিক্যাল সকল কিছু তারা হাতে কলমে শিখিয়ে দিয়েছিল। 2003 সালে যখন ইরাক আক্রমণ করে আমেরিকা, ঠিক তখনই ইরান ইরাকি সেই মিলিশিয়াদেরকে একই সিস্টেমে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, কৌশল সবকিছুই তারা হাতে কলমে আইআরজিসির মাধ্যমে শিখিয়েছিল। অন্যদিকে ইয়েমেনের হুতিদের ক্ষেত্রেও তারা একই কৌশল প্রয়োগ করেছিল আইআরজিসির মাধ্যমে। এবং হুতিরা সেই চমকও দেখিয়েছিল। সৌদি আরবের রিয়াদে তারা সবচেয়ে বড় তেল শোধনাগার
আরামকোতে অ্যাটাক করতে পেরেছিল এবং এর পেছনের সকল কৌশল, রণকৌশল, অস্ত্র শস্ত্র, ইকুইপমেন্ট সরবরাহ করেছিল ইরান। সুতরাং আমেরিকা বা ইসরায়েল ইচ্ছে করলে ইরানের সুপ্রিম লিডার খামেনিকে মেরে ফেলতে পারে, তাদের টপ লিডারদেরকে মেরে ফেলতে পারে, তারা তাদের যে পারমাণবিক স্থাপনা নাতানজ আক্রমণ করতে পারে, ফ্রুডো আক্রমণ করতে পারে, ইস্পাহান আক্রমণ করতে পারে, কিন্তু তাদের এই স্ট্র্যাটেজি আক্রমণ করে কখনো তারা নিঃশেষ করতে পারবে না, কারণ তাদের এই স্ট্র্যাটেজি ছড়িয়ে ছিটিয়ে আছে মিডল ইস্টের চারপাশে। একদিকে ইয়েমেন, একদিকে লেবানন, একদিকে ইরাক, একদিকে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। সুতরাং বোঝাই যাচ্ছে সবচেয়ে বিপজ্জনক শত্রু হচ্ছে সেই যাকে আপনি সরাসরি অ্যাটাক করতে পারছেন না। আমেরিকা এখানেই ধরা খেয়ে গিয়েছে। তাদের সবচেয়ে বিপজ্জনক শত্রু হচ্ছে ইরাকি মিলিশিয়া, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি, কিন্তু সরাসরি তাদেরকে আমেরিকা আক্রমণ করতে পারছে না। তাহলে সোজা বাংলায় যাকে বলে, আমেরিকা এখন মানিকার চিপায় আটকে পড়েছে। তারা না পারছে ইরানের আক্রমণ করে তাদের নিঃশেষ করে ফেলতে, না পারছে লেবাননে আক্রমণ করতে, না পারছে ইয়েমেনে আক্রমণ করতে, না পারছে ইরাকি মিলিশিয়াদের আক্রমণ করতে। তাহলে এখন উপায় কি? আমেরিকা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইরানের সাথে একটা চুক্তি করতে, কিন্তু এখানে আমেরিকার যে চিরাচরিত স্বভাব, যে ডমিনেন্স স্বভাব, সেটা প্রয়োগ করতে গিয়েই তারা সব লেজে গোবরে করে ফেলেছে। এবং ইরানও খুব ভালো করেই বুঝতে পেরেছে যে আমেরিকা এখান থেকে পালাতে চাচ্ছে, সুতরাং তাদের পালাতে দেয়া যাবে না, তাদেরকে যেভাবেই হোক এখানে আটকে রাখতে হবে। এবং যত বেশি সময় আটকে রাখতে পারবে তত বেশি আমেরিকার লোকজন, আমেরিকার সাধারণ মানুষ এবং অপোনেন্ট পার্টি সবাই ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয়ে উঠবে। শুধু আমেরিকা নয়, সমগ্র বিশ্বের মানুষই আমেরিকার উপর ক্ষুব্ধ হয়ে উঠবে, কারণ তারা একটা কথাই বলবে যে তোমাদের আক্রমণের কারণেই ইরান আজ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, সারা বিশ্বে তেলের বাজার, গ্যাসের বাজার লাগামহীনভাবে বেড়ে চলেছে, সমগ্র বিশ্বের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমগ্র পৃথিবীর মানুষ একজোট হয়ে আমেরিকা এবং ইসরায়েলের পেছনে উঠে পড়ে লেগে যাবে, তাদের নিঃশেষ করার চেষ্টা করবে। এবং এই সুযোগটা হাতে পেয়েই ইরান এখন নিশ্চিন্তে বসে বসে খেলা দেখছে। এবং এই খেলা সামনে কি হবে আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। আমেরিকার সাম্রাজ্যের পতন হওয়া ছাড়া আমেরিকার সামনে আর দ্বিতীয় কোনো পথ আপাতত খোলা নেই। যেমন আগের সাম্রাজ্যগুলো ধ্বংস হয়েছিল, একইভাবে আমেরিকার সাম্রাজ্য এখন ইরানে এসে ধ্বংস হওয়ার পথে।